বিতর্কগুলো তোলা হচ্ছে, যেটি অহেতুক কোনো বিতর্ক হয় না। আমি আপনাকে বলি, বিতর্কের মধ্যে লোকে অহেতুক কথাবার্তা বলে, বিতর্ক অহেতুক হয় না। বিতর্ক কিন্তু হেতু থাকে, কিন্তু বিতর্ক নষ্ট করে জানেন অহেতুক কথাবার্তা বলা। কারণ বিতর্কে যখন আপনি কোনো যুক্তি থাকবে না, তখন আপনি অদ্ভুত অদ্ভুত কথা বলবেন। প্রথম একটা কথা হচ্ছে ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করানো, এটা কে দাঁড় করিয়েছে? এটা দাঁড় করিয়েছে জামাত ইসলাম এবং এনসিপি। না 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 আমি বলতে দেন, না, আপনার মাঝখানে কোনো না। কথা বলি না। ওনারা কি বলেছিলেন আপনার মনে আছে? ৭১ সংবিধান ভারতের লেখা। আপনার এই অনুষ্ঠানের মধ্যে বসে একজন ব্যক্তি বলেছিলেন উনি জামাতে ইসলামকে ওন করেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির। উনি এখানে নাই, কিন্তু নামটা আমি উল্লেখ করছি রেফারেন্স হিসেবে। ওনাকে আমি খুব পছন্দ করি। উনি বলেছেন ৭১ সংবিধান ভারতের লেখা, এটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল। এই কথা যখন বলবে তখন ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে না, ৭১ উড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে বলেছেন এই ভারতের লেখা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমি একটা ভিডিও দেখেছি, সত্যি সত্যি উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো তাদের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হয় নাই সংবিধান? কেউ বাধা দিয়েছিলেন? আচ্ছা, ছুঁড়ে না, না, ফেলে শেষ করেন। না না ছুঁড়ে ফেলে না, না, দিয়েছে তো আমাকে- আরো অনেকেই আমাকে- ভিডিও আছে, আপনি হ্যাঁ, দেখেন হ্যাঁ, আরে- ভিডিওতে কিন্তু আছে। এই দেখেন মাঝখানে কথা বলবে, আচ্ছা। মাঝখানে কথা বলাটা আরেকটা সমস্যা। শুনতে রাজি না, বিতর্কের না, মধ্যে বলেন, বলেন। বিতর্কের মধ্যে শুনতে বলেন। হবে। উনি যা যা বলেছেন আমি শুনেই তো উত্তর দিচ্ছি। আমি মাঝখানে শব্দগুলো উনি বলতে পারতেন না। বলেছে দ্বিতীয় স্বাধীনতা, স্বাধীনতা আবার দ্বিতীয় তৃতীয় চতুর্থ কি? স্বাধীনতা একটাই। তারপরে স্বাধীনতাকে যদি কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে আসে, সেটা তার বিরুদ্ধে লড়াই, সেটা তো স্বাধীনতা অর্জনের লড়াই না, স্বাধীনতা রক্ষা করার লড়াই। নতুন স্বাধীনতা কোত্থেকে আসছে? আচ্ছা, তারপরে কি বলেছেন? আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট করে দিব। আনিস স্যারের সাথে একটা সাক্ষাৎকারে, তাও বিদেশি, উনি তো আবার বাংলাদেশে সাক্ষাৎকার খুব একটা দেন না। মাঝে মধ্যে নুরুল কবিরকে দেখা দেন, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ওনার অবস্থা তো এরকম, ওনাকে আমরা মাঝে মাঝে দেখা পাই। উনি ক্ষমতা থাকলে বাংলাদেশে থাকে, না থাকলে উনি বিদেশ থাকে। উনি একটা ক্ষমতায় থাকার সময় না, না, অনেক আমি বিদেশ আপনাকে সফর ছিল। না, না, আপনি গত ৩০ বছর উনি কয় মাস বাংলাদেশে থেকেছেন, কয় মাস বিদেশে, এবং বছরে কয়বার বিদেশ ভ্রমণ করেছেন হিসাব নেন। উনি নিজে ১৩-১৪ বার বিদেশ ভ্রমণ করেছেন, অথচ উনি দায়িত্বে থাকা অবস্থায় ডাক্তাররা পরীক্ষা দিতে, এমআরসিপি পরীক্ষা দিতে নেপালে যেতে পারে নাই, ওনার সরকার বাধা দিয়েছেন। ডাক্তাররা উচ্চ শিক্ষা করবে সেটা দরকার নাই, নোবেল পুরস্কার পেলে কর দিতে হবে না, ওইটাতে দরকার। বিশ্ব বেহায়া নামে একটা ছবি এঁকেছিলেন কামরুল হাসান। নতুন করে ছবি আঁকলে কামরুল হাসান ওনার ছবি আঁকতেন। আসেন, উনি রিসেট বলেন নাই। কি রিসেট করবেন উনি? যে মুক্তিযুদ্ধের জন্য উনি টাকা তুলেছিলেন, সেই মুক্তিযুদ্ধকে উনি রিসেট করতে চেয়েছেন। পরে আবার ব্যাখ্যা দেয়, ওনার একটা প্রেস সচিব ছিল, চৌবাচ্চা সচিব, প্রেস সচিব, প্রেসার সচিব, ডাস্টবিন সচিব। সেই লোক বলেছিল, এটার ব্যাখ্যা দেয়। কিছুদিন পর পর ওনার আবল তাবল কথার ব্যাখ্যা দিত প্রেস সচিব। ৩২ নম্বর ভাঙচুর করে নাই। আসেন, জয় বাংলা শব্দটাকে গালি বানায় নাই। এটা এই স্লোগান কি মুক্তিযুদ্ধের সময় ছিল না? আপনারা অপছন্দ হইতে পারে, ছিল তো। এগুলো সব করেছে, আবার বলে কি জানেন? না, আমরা তো মুক্তিযুদ্ধকে আমরা ২৪-এর বিরুদ্ধে বা ২৪-এর সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো তুলনা করি নাই, সবই আমরা মেনে নিয়েছি। মুক্তিযুদ্ধের সময় যে অন্যায়গুলি করেছে সেটার জন্য মাফ চেয়েছে। আবার পাকিস্তান মাপ চাইবে কেন? এইটা নিয়ে আরেক রাজনৈতিক দলের এক লোক এসে আমার সাথে তর্ক করেছিল। পাকিস্তান মাপ চাবে না, পৃথিবীতে কেউ মাপ চায় না। ওনাকে আবার ৪০টা উদাহরণ দিতে হয়েছিল যে কোথায় কোথায় মাপ চেয়েছে, কোথায় কোথায় চায় নাই। মুখে বললে তো হবে না ভাই, কাজের মধ্যে দিয়ে তো বোঝা যায় কে কি করে। অতএব সালাউদ্দিন সাহেব ঠিকই বলেছেন, এবং পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে লড়র ফডর করা যাবে না। লড়র ফডর শব্দটা আবার ইনুস সাহেবের শব্দ, এটা চিটাগাংয়ের শব্দ। আসেন, এরপরে কি বলেছে? এটা আরেকটা উদ্ভট ঘ্যানা যুক্তি বলে এগুলাকে, মানে এগুলো হচ্ছে ঘ্যান ঘ্যান করা, এগুলোর মধ্যে কোনো যুক্তি নাই। এটা হচ্ছে কোন সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে? আর এই সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে। এই সংবিধানের অধীনে এই নির্বাচনটা যখন হওয়ার কথা ছিল তখন হয় নাই। একটা আইনের অধীনে একটা কাজ হচ্ছে, সেটা সময় মতো হয় নাই, দেরিতে হয়েছে। এর মানে এই না যে সংবিধানের অধীনে হয় নাই, দেরিতে হয়েছে। আর দেরিটা কে করেছেন? যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সুন্দর একটা কথা বলেছে, এটা তো একটা ধোঁয়াশা। সংবিধান, কোন সংবিধানের অধীনে নির্বাচন হলো? এই ধোঁয়াশা কে তৈরি করেছে? এই ধোঁয়াশা তৈরি করেছেন ইউনূস। বিএনপি শুরুতেই এসে বলেছিল যে সংবিধান অনুযায়ী নির্বাচন দেন। উনি শুরু করলেন কি? আগে সংস্কার, আগে বিচার, আগে এইটা, আগে সেইটা, আগে আমার কর মাফ, আগে আমার বিদেশে লোক পাঠানোর লাইসেন্স, আগে গ্রামীণ ফোনকে 5G বরাদ্দ নাকি ব্যান্ডউইথ বরাদ্দ, আগে এইটা, আগে সেইটা। সেগুলো সব করতে গেলেন, করে উনি নির্বাচন উনি পিছিয়েছেন, উনি সংবিধান লঙ্ঘন করেছেন। এটার জন্য দরকার হলে ইউনূস সাহেবকে এনে বিচার করুক। কিন্তু এটা বললে তো হবে না যে সংবিধান অনুযায়ী হয় নাই। সংবিধান মানে নাই ইউনূস সাহেব, যে সংবিধানের অধীনে উনি নিজে সরকার তৈরি করেছে, কিন্তু সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেয় নাই।
এবং এই ধোঁয়াশা তো উনি তৈরি করেছেন, ইউনূস সাহেব তৈরি করেছেন। এবার আসেন 19 দফা চলে আসলো। জিয়াউর রহমান সাহেবের গণভোটের মধ্যে 19 দফার পক্ষে বিপক্ষে ছিল না, ছিল জিয়াউর রহমান সাহেব যা করছেন তাতে আপনি ইয়াস আছেন নাকি নাই, এইটা ছিল। ওনার যে সরকারের যে গৃহীত পদক্ষেপ সমূহ ঠিক আছে নাকি নাই, একটা সিঙ্গেল কোশ্চেন। ওখানে 19 দফা ছিল না, 19 দফা পড়ারও দরকার ছিল না। 19 দফা নিয়ে তখন একটা প্রচারণা চলছিল। আর বারবার বলে কি ওইটা কোন সংবিধানে হয়েছিল, ওইটা কোনো সংবিধানে হয় নাই, তখন দেশে মার্শাল ল, সংবিধান স্থগিত। সংবিধান তো স্থগিত করে নাই ইউনূস সাহেব, এই এই সরকার তো সংবিধান স্থগিত করে নাই। এই সরকার তো সংবিধানের রেফারেন্স নিয়ে তৈরি হয়েছে। যে সংবিধান স্থগিত না, সেইটার সাথে স্থগিত সংবিধানের সময় কোন আইনে গণভোট হয়েছে, এই তুলনাটা কি আসলে যৌক্তিক? ইতিহাস বলার সময় তো নিজের মন মতো করে বললে হবে না। এবং ওই যে গণভোটের প্রচারণা হয়েছিল, সেখানে যে পোস্টার হয়েছিল, সেই পোস্টারে যে ব্যালট বাক্সের ছবি ছিল, সেই ব্যালট বাক্সের মধ্যে জিয়াউর রহমান সাহেবের সামরিক পোশাক পরা ছবি দিয়ে পোস্টার বানানো হয়েছিল। তো এইটা দিয়ে কি এখন এইটার সঙ্গে তুলনা করা যাবে? ওইটা তো হচ্ছে সংবিধান স্থগিত, দেশে সামরিক শাসন চলছে, সামরিক শাসনের অধীনে একটি গণভোট হয়েছিল। ওই পরিস্থিতি আর এই পরিস্থিতিতে এক না। এবং যখন এই অন্তর্বর্তী সরকার চলে তখন আরেকটা তর্ক আনা হয়েছিল, সেটা কি, এলএফওর অধীনে নির্বাচন হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যেটা স্বৈরাচারী সামরিক শাসক ইয়াহিয়ার দেওয়া একটা অর্ডার এলএফও। সেটা দিয়ে তারা বলার চেষ্টা করছিলেন যে ওই এলএফওর মতেই নাকি এখন দেশ চলছে। মোটেও না। এই সংবিধান তো 72 সালে তৈরি হওয়া, মুক্তিযুদ্ধের আলোকে তৈরি হওয়া সংবিধান। আপনি মুখে এসে বলবেন এই সংবিধান ইন্ডিয়া লিখে দিয়েছে, আবার বলবেন কি, আবার বলবেন না আমরা তো মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলি নাই। নিজের দেশের সংবিধানকে আরেক লোক লিখে দিয়েছে বলে যারা, তাদের তো এইটার জন্যই বিচারের মুখোমুখি হওয়া দরকার। যে সংবিধান এই রাষ্ট্রটাকে রাষ্ট্র হিসেবে আইনের মধ্যে নিয়ে এসেছে, যে সংবিধানে রাষ্ট্র এতদিন ধরে পরিচালিত হয়েছে, ওটাকে বলছেন ওইটা লিখে দিয়েছে। এইবার আসেন কেয়ারটেকার যুক্তিটা দিই। একটা লোককে আপনি বাড়ি পাহারা দিতে এনেছেন, চোর ছাচোর ঢুকবে না, যখন আপনি আবার আসবেন তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে যারা উত্তরাধিকারী আছেন তারা সেটাকে ভাগাভাগি করে নেবেন। সেখানে মনে করেন একজন আছে অত্যন্ত দুষ্টু প্রকৃতির, উত্তরাধিকারের যারা তারা বলেছেন না তুমি জেলখানায় থাকো বা তুমি বাইরে থাকো, তোমার এখন তুমি পাবে না কিছু, ওইটা হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু বাকিরা তো ওই বাড়িটাতে ফিরবেন, মানে যে বাড়িটা হচ্ছে আমাদের বাংলাদেশ সংসদ, নির্বাচন, গণতন্ত্র, তাই না? জি। আচ্ছা, কেয়ারটেকার সাহেব নিজের ইচ্ছা মতো ড্রয়িং রুম বানিয়েছেন। প্রথমেই তো কেয়ারটেকারের চাকরি যাওয়া উচিত, সেটা বলবে না, বলে কি না এটা মেনে নিতে হবে। ও নিজের ইচ্ছা মতো একটা ড্রয়িং রুম বানিয়েছে, একটা বারান্দা বানিয়েছে, বাড়ির সামনে বাড়ির যে নাম ওইটা বদল করার চেষ্টা করেছে। বাড়ির নাম ছিল মনে করেন গণতন্ত্র ভিলা, সেটার নাম জনগণতন্ত্র ভিলা দেওয়ার চেষ্টা করেছে। বাড়ির নাম ছিল প্রজাতন্ত্র, বলেছে না এটা জনপ্রজাতন্ত্র, প্রজা শব্দ ভালো না, জনগণতন্ত্র। হ্যাঁ, তারপরে বলেছে না না বহুত্ববাদ, তারপর আবার যখন ডলা খেয়েছে বহুত্ববাদে তখন আবার বহুত্ববাদ ভুলে গিয়েছে, তখন আবার বলছে বহুত্ববাদ না, এটা হচ্ছে ইনক্লুসিভিটি। হ্যাঁ, এইসব বলেছে, নানান ধরনের জার্গন আমদানি করেছে, এইসব করার চেষ্টা করেছে। ওকে এসে বলেছে কিরে তুই বাড়ির নেম প্লেট বদল করেছিস কেন, বলে এটা জনগণের অভিপ্রায়, বাসার সামনে দিয়ে কিছু লোক যাচ্ছে বলেছে সেজন্য আমি এটা করেছি। এগুলো বললে হবে? এটা কি যৌক্তিক? এবার শোনেন, তার মধ্যে ও তো কেয়ারটেকার এসেছে, এসে নিজে আইন কানুন বুঝে না, সেই জন্য সে কি করেছে, গুলশান নিবাসী জনৈক ডানলু ভাইকে ডেকে এনেছে, বা ডানলু ভাইয়ের ওই বাড়ি থেকে কয়েকজনকে ডেকে এনেছে। ডানলু ভাইয়ের বাড়িতে মনে করেন যে লজিং থেকে পড়ায়, এরকম একজনকে এনে বলেছে তুমি আইসা আমাদের বাড়ির নিয়ম কানুনগুলো ঠিক করে দিয়ে দাও। তো ডানলু ভাইয়ের বাড়ি মনে করেন আমেরিকাতে, আর ডানলু ভাইয়ের বাড়িতে লজিং থেকে পড়ায় হচ্ছে আলী রিয়াজকে ডেকে এনে বলেছে এটা ঠিক করে দাও। আর ঠিক করতে গিয়ে আলী রিয়াজ নিজের ইচ্ছা মতো আইন কানুন বানিয়েছে, এবং সেটা বানাতে গিয়ে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে ঠেকা দিয়ে এমন এক অদ্ভুত প্যাচ লাগিয়ে দিয়েছে, যেই প্যাচ ছুটাতে গেলে আমাদেরকে সংবিধানে ফিরতে হবে। বিএনপি সংবিধানে ফিরেছে। এখন এই যে সে আরেক দেশের থেকে ডানলু ভাইকে ডেকে এনেছে, ডানলু ভাইয়ের লজিং মাস্টারকে ডেকে এনেছে, এই ডানলু ভাইয়ের লজিং মাস্টার আসার পরে যখন এগুলা করেছে, সে আবার বলেছে এটা আধিপত্যবাদ না। পাশের বাড়ির থেকে মনে করেন মোদক ভাইয়ের লজিং মাস্টার আসলে সেটা আধিপত্যবাদ।
কিন্তু ডাল্লু ভাই লজিং মাস্টার আসলে সেটা আধিপত্যবাদ না। পাশের বাড়ির থেকে যদি মনে করেন যে কেউ চিকিৎসা করতে আসে তাইলে সে ভালো না, চায়নার থেকে আসলে পরে সে ভালো। আবার এখন আপনি দেখেন তো এদের কার্যক্রম কি পরিমাণ স্ববিরোধী। যারা কিনা এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এইরকম স্লোগান দিয়েছে, এখন আধিপত্যবাদের দেশে নিজের বাপ মাকে চিকিৎসা করতে পাঠায়। অথচ তখন জুলাই যোদ্ধাদের চিকিৎসা করার জন্য চীন থেকে ডাক্তার এনেছে। কেন? চীন থেকে আনতে হবে, ওখান থেকে আনা দেবে না।